আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে। ক্ষমতার নেশা পেয়ে বসেছিল শেখ হাসিনাকে। ক্ষমতা, আরো ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা। শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। শেখ হাসিনার ক্ষমতার লোভে শেখ হাসিনা কি না করেছেন এই বাংলাদেশের মানুষের সাথে, জনগণের সাথে। টানা 15 বছর তিনি মহারানী হয়ে এই দেশ শাসন করেছেন, রাজা হয়ে এই দেশ শাসন করেছেন। তিনি এই বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে এই দেশ চালিয়েছেন। তিনি মনেই করেন নাই যে এই দেশের মালিক এই বাংলাদেশের জনগণ, এই 16 কোটি জনগণ। তিনি তাদের চাকর বানিয়ে রেখেছেন। তার ক্ষমতার লোভ এতটাই ছিল, তিনি বারবার মানুষের সামনে এসে কান্না করতেন, আমার বাবা, আমার পরিবার সবাইকে মেরে ফেলা হয়েছে, এইসব বলে বলে মানুষের কাছ থেকে সুবিধা নিতেন। কিন্তু 5ই জুলাই আগস্টের সময় তার এই মায়া কান্না, নাকে কান্না, এইসব সুবিধা হতে পারে নাই, কেউ দেয়নি তাকে এই সুবিধা। তিনি ক্ষমতার জন্যে জুলাই আগস্টে যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছেন, যেভাবে মানুষ হত্যা করেছেন, এইটা সারা পৃথিবীব্যাপী প্রচারণা যেন না হয়, সেই জন্য তিনি ইন্টারনেট বন্ধ করে রেখেছিলেন টোটাল 13 দিন। তাহলে বোঝেন তিনি এই ক্ষমতার জন্য কত কিছু না করতে পেরেছেন। তিনি বিরোধী দলীয় মত তাদের জেলখানায় ঢুকিয়ে রেখেছেন, খালেদা জিয়াকে জেলখানায় ঢুকেছেন, তার ছেলে তারেক জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন, আর দেশে ঢুকতে দেন নাই। এরকম যত বিরোধী দলীয় মত আছে সবাইকে তিনি নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছেন। কিন্তু একটা সময় তার পতন হয়েই গেছে। সামান্য কোটা আন্দোলনকে কেন্দ্র করে এটা সহজেই মিটে যেত, কিন্তু তার অহংকার, তার একগুঁয়েমি, তার হিংসা তাকে পতনের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই বিষয়ে মানবজমিন একটা নিউজ করছে, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান এই বিষয়ে একটা প্রতিবেদন দিয়েছে। কি বলছেন উনি একটু শুনি। ক্ষমতার নেশায় পেয়ে বসেছিল শেখ হাসিনাকে। ক্ষমতা, আরো ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা। টানা 15.5 বছরের শাসন করেও তিনি ক্লান্ত নন। যে করে হোক ক্ষমতায় থাকতে হবে, তাই প্রতিবার নির্বাচন এলেই নানা ফন্দি ফিকির। 11 নায়কদের সঙ্গে সমঝোতা করে 2008 সনে নির্বাচনে জয়ী হন। খালেদা জিয়া এক কেন্দ্রিক না হলে অন্য ইতিহাস হতো, কিন্তু খালেদা জিয়া কোনো অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি হননি। শেখ হাসিনা এখনও সুযোগ সন্ধানী। একদিকে ভারত, অন্যদিকে জরুরি জামানা শাসকদের সঙ্গে আপোষে যান বিনা শর্তে। এর আগের ইতিহাস বিতর্কিত, অনেকটা নাটকীয়, সাইবার ক্রাইমের মতো। আড়ালে আবডালে অপরাধ করে নিজেকে সহি হিসাবে জহির করা। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শুরু থেকে আশ্রয় নেন নানান কৌশলের। বিরোধী মত ও পথকে স্তব্ধ করে দিতে চান তিনি। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তারই ধারাবাহিকতায় ঘটে। প্রধান বিরোধী শক্তি বিএনপি যাতে চ্যালেঞ্জ ছুটতে না পারে সেই জন্য আগাগোড়াই ছিলেন কর্তৃত্ববাদী। ক্ষমতার কাছে নিজেকে আপোষহীন করে তোলেন, বিসর্জন দেন নীতি নৈতিকতার, বিচার ব্যবস্থাকে নেন নিজের হাতের মুঠোয়। একদিন যে ক্ষমতা ছাড়তে হবে এটা তার অভিধানে ছিলই না। কাচের পিছনে অন্য ইতিহাস লুকিয়ে আছে তা তিনি মানতেন না। প্রতিশোধের আগুন জ্বলছিল তার ভিতর, যে করে হোক বাবার হত্যার বিচার করতে হবে। এই জন্য তিনি নিজের দলকে বলি দেন, ছায়ার সঙ্গে যুদ্ধ শুরু করেন। পরিবার ছিল তার কাছে মুখ্য, চারদিকে মানুষ খুন হচ্ছে পরিকল্পিতভাবে। তার অভিনয় ছিল নিখুঁত, নীরব সাক্ষী ছিল জনগণ। দেশ থেকে টাকা বিদেশে যাচ্ছে, তিনি লোক দেখানো তদন্ত কমিটি করতেন, অথচ তার জামানাতেই কারবারিরা নানা কৌশলে টাকা লুট করে নিয়ে গেছে। আখেরে দেখা গেল দেশটা ফোকলা হয়ে গেছে। ক্ষমতা আর টাকা ছাড়া তিনি কিছুই বুঝতেন না। শুরুতে অবশ্য দেশটা গড়ার জন্য প্রচণ্ড পরিশ্রম করেছেন তিনি, কিন্তু অন্যায় অবিচার যখন নিত্যদিনের সঙ্গী, তখন তিনি আরও বেপরা হয়ে গেলেন। মিডিয়া সম্পূর্ণ কবজায়, বুদ্ধিজীবীরা নির্বাক, লোভের কাছে তারা নিজেদের বিকিয়ে দেন।
তার শাসনের শুরুটা ছিল আলোচিত এবং রহস্যজনক। 1996 থেকে 2001 সাল পর্যন্ত অন্য এক হাসিনা। সুযোগটাও ছিল কম, ক্ষমতা নিরঙ্কুশ ছিল না। 2001-এর নির্বাচনে হেরে গিয়ে আবারও ফুঁসে ওঠেন তিনি। অবাস্তব কিছু বিষয় সামনে এনে নিজেকে আরও ক্ষমতা পাগল করে তোলেন। কৌশল আটেন, অন্য এক শক্তির সঙ্গে আপোষ করেন। তখন দেশ আর জনগণ তার কাছে তুচ্ছ। বিএনপির ব্যর্থতার সুযোগে পদ্মার আড়ালে শক্তির সঙ্গে যান সমঝোতায়, সই করেন আসন ভাগাভাগির এক অলিখিত চুক্তিতে। 2008-এর নির্বাচনের নৌপথ্যের কারিগররা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষের দুতিয়ালিতে রাজি হন। একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার রোজকার ডায়েরি থেকে এই বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। খালেদা জিয়া জানতে পেরে নির্বাচনমুখী হতে চাচ্ছিলেন না, কিন্তু জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এখানে বাদশা দেন, বলেন কি সর্বনাশ, আমরা জয়ী হতে যাচ্ছি, নির্বাচন বয়কট করা হবে মস্ত বড় রাজনৈতিক ভুল। সেনাদের পাতানো ছকে পা দিয়েছিলেন মুজাহিদ, এর কঠিন মূল্য দিয়েছে জামায়াত নেতারা, মুজাহিদ নিজেও। যুগে যুগে জামায়াত নেতারা এইভাবেই নিজেদের সর্বনাশ ডেকে এনেছে। খালেদা জিয়া একবার ক্ষমতার স্বাদ দিয়েছিলেন, হাসিনা বিশ্বাস করতেন ভারত আছে তাই দুনিয়ার আর কাউকেই পরোয়া করার দরকার নাই। অথচ পশ্চিমা শক্তি তার শাসন ক্ষমতার শুরুতে সমর্থন জুগিয়ে আসছিল। ভারতও তাকে এমন ধারণাই দিচ্ছিল তার কাছ থেকে ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বিরোধী শক্তিকে এমনভাবে ম্যানেজ করা হবে যাতে তারা কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু তারা বলেছিল কোনো অবস্থায় এক দলের শাসন প্রতিষ্ঠা করা যাবে না, তথাকথিত গণতন্ত্রের লেবাস পরিয়ে দিতে হবে। হাসিনা তখন বাকশাল না করে অন্য কায়দায় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে উদ্যোগী হন। খালেদাকে জেলে নেন এক সাজানো মামলায়। লন্ডনে তারেক রহমানের গতিবিধি লক্ষ্য করার জন্য কোটি কোটি টাকা খরচ করেন। পর্যায়ক্রমে 3 জন করে গোয়েন্দা কর্মকর্তা লন্ডনেই অবস্থান করতেন। কি মজা, জনগণের টাকা এভাবেই অকাজে ব্যবহৃত হতো। এইসব কাজে কতিপয় চিহ্নিত ব্যবসায়ী ছিলেন নৌপথ্যের কারিগর। বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে একটি উগ্র ধর্মীয় শক্তির উত্থানকে সম্ভাব্য করে তোলেন, যার পরিণতিতে দেশটা উল্টো পথে যাত্রা শুরু করেছে। রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয়, কলেজগুলোর দিকে নজর দিলেই আলামত দেখতে পাবেন। গণতন্ত্রহীন দেশে এমনটাই হয়ে থাকে। উদার গণতান্ত্রিক শক্তি এর কোনো ফায়দা নিতে পারেনি বা ভাগিদার হতে পারেনি। জুলাই আগস্ট অভ্যুত্থানে এমনটাই দেখা গেছে। ক্ষমতা না গিয়েও দৃশ্যপটে তারা, পরিণতিতে হাসিনা নেই, বঙ্গবন্ধুও নেই, একই সঙ্গে গেছে দলও। বাতি জ্বালানোর মতো কেউ নেই 32 নম্বরেও। তাহলে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে? ভালো কিছু যে না তা কিন্তু দিবালোকের মতোই স্পষ্ট। হাসিনা জেনে বুঝেই এই পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিয়েছে। পাশের বাড়ির আশকারা পেয়ে পশ্চিমা শক্তিগুলোকে সকাল বিকাল গালি দিতে ভুল করেননি। এতে কি হলো? ক্ষমতাও গেল। অঢেল টাকা নিয়ে বিদেশে বসেও শান্তি নেই, কারণ দেশটা হাতছাড়া হয়ে গেছে। সীমানা বদলের চিন্তায়ও কেউ কেউ বিভোর। এটা যে এক আত্মঘাতী ভাবনা কে কাকে বলবে? ভাগ্যক্রমে আমরা যে এক জনপ্রিয় দুর্বল সরকার পেয়েছি। জুলাই আগস্ট অভ্যুত্থানের শেষ দিকে 14 দলের এক বৈঠকে নেতারা হাসিনাকে বলেছিলেন শক্ত হাতে দমন করুন, কোনো ছাড় দেবেন না। এই যখন অবস্থা, তখন একজন নেতা বলেন ক্যান্টনমেন্টের দিকে নজর রাখুন। হাসিনা এই নিয়ে কোনো মন্তব্য না করলেও তার চেহারায় চিন্তার ভাঁজ দেখেন নেতারা। ক্ষমতার ভারসাম্য না রাখায় হাসিনা 15.5 বছরের শাসন ভেঙে খান খান হয়ে যায়। প্রতিশোধের আগুন যে সর্বনাশ ডেকে আনে, হাসিনা এখন তা টের পাচ্ছেন। সম্পূর্ণ ভারত নির্ভর হাসিনা যদি বিকল্প কোনো পথ খোলা রাখতেন, তাহলে এরকম বিপর্যয় হয়তো আসতো না। মজার ব্যাপার হচ্ছে যে ভারতের জন্য হাসিনা এত কিছু করলো, তারাই কিনা এখন বলছেন তার মুখের দায়িত্ব নেবে না। কেউ কেউ বলছেন ভারতকে চেনা বড় কঠিন। দুদেশের সম্পর্ক নিয়ে যখন টান উত্তেজনা, তখন তারা বিদেশ সচিবকে ঢাকায় পাঠায়। গোপনে বিদেশ সচিব বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাৎ করেন। সরকার কি জানতো,
কি কথা হলো তাদের মধ্যে? একজন অভিজ্ঞ কূটনীতিক নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেছেন যে সত্যই তারই স্বীকৃতি দিতে গেল ভারত। এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতার ভাগাভাগি চলছে, একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামান। ক্ষমতার দুই কেন্দ্রের সঙ্গে কথা বলে বিক্রম মিস্ত্রি ভারসাম্যের কূটনীতি জানান দিয়ে গেলেন মাত্র। এটাই চাণক্য কূটনীতি। ওদিকে শেখ হাসিনা এখন কি করবেন? দল গোছানো কঠিন নাকি আরও সময় নেবেন? কাউকে তিনি বিশ্বাস করেন না, এমনকি নিজের ছায়াকেও না। তাই বলে কি আওয়ামী লীগ নামের দলটি অস্তিত্ব সংকটে থাকবে? এই যখন অবস্থা, তখন বিদেশ থেকে খবর এলো অপেক্ষাকৃত তরুণ 7 জন নেতা দলটি নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। এরই মধ্যে পরিবারের একজন সদস্য রয়েছেন সেনানিবাসে আশ্রয়রত। সবাই যে যার মতো চলে গেলেও এখনও একজন মজুত রয়েছেন, হয়তো ভবিষ্যতের কোনো প্রয়োজনে। দর্শক বন্ধুরা, সবই তো শুনলেন শেখ হাসিনার ক্ষমতার লোভের ব্যাপারে এই মানব জমিনে যা তুলে আসছে, আসলেই অকল্পনীয় একটা ব্যাপার। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।